আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। F-7BGI ক্র্যাশটি কি আসলেই ন্যাচারাল নাকি স্যাবোটেজ? এই প্রশ্নটি প্রথম ওঠে ক্র্যাশের আগের দিন অ্যানোনিমাস মেইন পেজ নামে একটি ফেসবুক পেজের পোস্ট থেকে। এএমপি সেই পোস্টে বলা আছে, আ স্কুল বিল্ডিং উইল কোলাপস লিভিং লটস অফ কিডস লাইভলেস। উই সি আ টেরিবল ডিজাস্টার ফার্স্ট কামিং। This will be as a result of poor maintenance on the building. We shall do everything in our power to avert this terrible catastrophe we have seen coming. This is the architect. এরপর তারা বাংলাদেশে আগামী 2 সপ্তাহের মাঝে হামলা হবে এমন একটা পোস্টও দেয়। আরও কিছু পোস্ট দেওয়ার পর 21 জুলাই রাত 12টার আগেই পেজ ডিলিট করে দেয়। পেজ ডিলিট করার আগে চেক করে দেখেছিলাম যে অ্যাডমিনদের একজন নাইজেরিয়া থাকে, একজন আমেরিকায় এবং আরেকজন অজ্ঞাত লোকেশনে। সেই পোস্টে এমপি বলেছে দুর্বল কাঠামোর জন্য বিল্ডিং ভেঙে বাঁচানো যাবে। এটা ঠেকানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। শেষে সিগনেচার দেয় দিস ইজ দ্য আর্কিটেক্ট। তাদের কথার মাঝখানে তারা একটি ধোঁয়াশা ক্রিয়েট করে। তবে লাস্টের লাইনটা ইন্ট্রিগিং। আর্কিটেক্ট বলতে সবসময় বিল্ডিং ডিজাইনার বোঝায় না, কোনো একটি ঘটনার পরিকল্পনাকারীকেও আর্কিটেক্ট বলা হয়। যাই হোক, পরের কয়েকটি পোস্টে তারা দাবি করে যে বাংলাদেশের ঘটনাটিকেই তারা ভিন্ন আঙ্গিকে প্রেজেন্ট করেছে। তার মানে আগের দিনই তারা অ্যাক্সিডেন্টের কথা জানত। তাদের কথা সত্যি ধরে নিলে বলতে হয় যে এই প্লেন ক্র্যাশ একটা স্যাবোটেজ, এবং হয় তারাই স্যাবোটিয়ার অথবা স্যাবোটিয়ারদের সাথে সরাসরি যুক্ত। যদি তাই হয় তাহলে এমপি স্যাবোটিয়ারদেরই একটা আউটফিট ছিল, তাই না? এর মানে বিমান বাহিনীর ভিতর ওদের লোক আছে যারা প্লেনটি স্যাবোটেজ করেছে। কিন্তু আমার এই ভিডিও এমপিকে নিয়ে নয়, বরং আরও ভয়ঙ্কর এক অদৃশ্য শক্তিকে নিয়ে, যারা এখনও বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ও পজিশনে ঘাপটি মেরে আছে। বাংলাদেশকে ধ্বংস করার গভীর এক ষড়যন্ত্র ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা করছে। বিমান বাহিনীর প্লেন ক্র্যাশের চিত্র তুলে ধরে তাদের স্বরূপ দেখাবো এই ভিডিওতে। F-7BGI চাইনিজ J-7 এর সর্বাধুনিক এক্সপোর্ট ভার্সন। J-7 সোভিয়েত MiG-21 এর লাইসেন্স ভ্যারিয়েন্ট। MiG-21 এর যত ভার্সন তৈরি হয়েছে তার মাঝে সবচেয়ে অ্যাডভান্স ভ্যারিয়েন্ট হল F-7BGI। পাওয়ারফুল KLJ-6F রাডার, 82 কিলো নিউটন ধাক্কা উৎপন্ন করতে সক্ষম লিয়াং ওপেন 13F6 ইঞ্জিন, মাক 2.2 অর্থাৎ 2700 কিলোমিটার পার আওয়ার স্পিড, ফুল গ্লাস ককপিট, ডেল্টা উইং ম্যানুভারেবল এয়ারফ্রেম ডিজাইন, 17,500 মিটার অর্থাৎ 57,000-এরও বেশি উচ্চতায় উড্ডয়নক্ষম এই বিমান। তবে ক্র্যাশ করা বিমানটি ছিল ডুয়েল সিট F-7BG কনভার্সন ট্রেনার। এটি F-7BGI টুইন সিটার ভার্সন। এর সক্ষমতা মেন ভ্যারিয়েন্ট থেকে খানিকটা কম। F-7BGর কাজ হলো একজন পাইলটের ফাইনাল ট্রেনিং দেয়া। এটি দিয়ে পাইলটদের বেসিক ফ্লাইট ট্রেনিং এয়ারক্রাফট থেকে জেট এয়ারক্রাফটে কনভার্ট করা হয়। মানে ওয়েপন্স যেমন মিসাইল, রকেট ও বোমা ফায়ার করা ট্রেনিং এবং ডগ ফাইটের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও নাইট ফ্লাইং ও ইনস্ট্রুমেন্ট ফ্লাইং এর প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। লেটেস্ট এই F-7BGI-গুলো বাংলাদেশ ডেলিভারি পেয়েছে 2013 সালে, অর্থাৎ খুব বেশি পুরনো না। F-7BGI ও F-7BGর ক্র্যাশের ইতিহাসটা দেখে চলুন। এ পর্যন্ত F-7BGI ক্র্যাশ করেছে দুবার। প্রথম 12 জুন 2018 সালে। সেদিন ফ্লাইট লেফটেন্যান্ট নাইম হাসান নাইট ফ্লাইং করছিলেন। পতেঙ্গা সমুদ্রে টেকনিক্যাল ম্যালফাংশনের কারণে F-7BGI-টি ক্র্যাশ করে। প্লেনটি বাঁচানোর শেষ চেষ্টা করেও ব্যর্থ হন পাইলট। শেষ মুহূর্তে ইজেক্ট করতে গিয়ে প্রাণ হারান। তদন্তে ক্র্যাশের সঠিক কোনো কারণ উঠে আসেনি। যারা ইনভেস্টিগেট করেছেন তাদের মতে সম্ভাব্য টেকনিক্যাল ম্যালফাংশনের কারণে দুর্ঘটনা ঘটেছে। খেয়াল করুন, সম্ভাব্য কারিগরি ত্রুটি। এরপর 15 মার্চ 2022 সালে টাঙ্গাইলের রসুলপুরে এয়ার এক্সারসাইজের সময় আরেকটি F-7BGI ক্র্যাশ করে। পাইলট ইজেক্ট করতে সক্ষম হন। প্লেনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এখানেও ক্র্যাশের কারণ সম্ভাব্য কারিগরি ত্রুটি। এর আগে F-7BG একবারই ক্র্যাশ করে। 27 ডিসেম্বর 2017 সালে যশোর বিমানবন্দরের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়। 2 জন পাইলট ইজেক্ট করতে সক্ষম হন। এক্ষেত্রেও সম্ভাব্য সম্ভাব্য টেকনিক্যাল ফল্টের কারণে দুর্ঘটনা ঘটে। F-7BG সিরিজের 3টা অ্যাক্সিডেন্টের প্রতিটি নাকি সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে ঘটেছে। এক্স্যাক্টলি কী ধরনের কারিগরি ত্রুটি তা কি এয়ারফোর্স জানার চেষ্টা করেছে বা জেনেছে, আই ডোন্ট নো। যদি জেনে থাকে তাহলে সেই ত্রুটি দূর করার ব্যবস্থা কেন করল না? আর যদি নাই জানতে পারে তাহলে কেন অজ্ঞাত সমস্যাযুক্ত ফাইটার জেট উড্ডয়ন করানো হচ্ছে? জেনে শুনে কেন আমাদের পাইলটদের জীবন হুমকির মুখে ফেলছে? এখানে অবশ্যই ষড়যন্ত্র আছে। 21 জুলাই উত্তরায় যে দুর্ঘটনা ঘটেছে সেটিও কারিগরি ত্রুটি। পাইলট তৌকির ইনফ্লাইট জানিয়েছেন যে তার এয়ারক্রাফট আনরেসপন্সিভ, মানে ককপিট থেকে দেয়া ইনস্ট্রুমেন্টাল কমান্ড বিমানের অন্যান্য অংশে পৌঁছাচ্ছে না। একটা প্লেন অল অফ আ সাডেন যান্ত্রিক ত্রুটিতে পারে না। এর পিছনে কয়েকটি কারণ থাকে।
সেই কারণ ক্র্যাশের পর তদন্তে বের হয়ে আসে। তবে ক্র্যাশের জন্য বিমানের কারিগরি ত্রুটি যেমন দায়ী, তেমনি অনেক সময় পাইলটের অদক্ষতাও দায়ী থাকে। কিন্তু ফাইটার পাইলটদের অদক্ষতার প্রশ্নই আসে না। যুদ্ধকালীন সময়ে মানসিক চাপে ভুল করতে পারে, কিন্তু শান্তিকালীন সময়ে কোনো পাইলট অদক্ষতার পরিচয় দেন না। যাই হোক, যান্ত্রিক ত্রুটি দুইভাবে হতে পারে। এক, ম্যানুফ্যাকচারিং ফল্ট, যা বিমানটি তৈরি করার সময় থেকে যায়। দুই, অ্যাক্টিভ সার্ভিসে অপারেশনাল থাকার সময় দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে হতে পারে। ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকলে প্রথম ইন্সপেকশনেই তা শনাক্ত হয়ে যায়। তাছাড়া 10-12 বছর টানা ফ্লাই করানোর পর F-7BGIর ম্যানুফ্যাকচারিং ফল্ট ধরা পড়েনি, এটা অবিশ্বাস্য। সো ধরে নিতে পারি রক্ষণাবেক্ষণে অবহেলার কারণে ত্রুটি সৃষ্টি হয়েছে। যদি তাই হয়, তাহলে আগের 3টি ক্র্যাশের পর মেইনটেন্যান্স অ্যান্ড গ্রাউন্ড ক্রুদের স্ক্রিনিং কেন করা হলো না? কেন সেসব দুর্ঘটনার গভীর এবং বিস্তারিত তদন্ত করা হয়নি? তবে কি এয়ারফোর্সের টপ ব্রাস ইচ্ছে করেই ত্রুটি খুঁজে বের করতে চায়নি? এই প্রশ্নগুলো আসে না? অবশ্যই আসে। থার্ড আরেকটি কারণ হতে পারে ইচ্ছে করে ত্রুটি সৃষ্টি করা। এই কাজটি করতে পারে একমাত্র গ্রাউন্ড অ্যান্ড মেইনটেন্যান্স ক্রুরা। বিমান বাহিনীর গ্রাউন্ড অ্যান্ড মেইনটেন্যান্স ক্রুদের মাঝে শত্রুদের চড় থাকার সম্ভাবনা 100-তে 100। প্রতিবেশী সুপ্পোয়া সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করেছিল বাংলাদেশ আর্ম ফোর্সেসকে নাই করে দেওয়ার জন্য। আর্ম ফোর্সেসের প্রতিটি ব্রাঞ্চে তাদের প্রশিক্ষিত গুপ্তচরদের ঢুকিয়েছে হাসিনার বেআই, শেখ রেহানার দেবর, বাচ্চা তারিক সিদ্দিকী। অনেকে মুসলিম নাম নিয়েও ঢুকে থাকতে পারে। এদের অত্যন্ত ধুরন্ধর একটা নেটওয়ার্ক আছে। এরাই হয়তো ক্র্যাশ হওয়া F-7BGIর ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে এমন কোনো টেকনিক্যাল ফল্ট ক্রিয়েট করে রেখেছিল, যা একটি নির্দিষ্ট সময় উড্ডয়নের পর অ্যাক্টিভেট হয়ে বিমানের ফ্লাইট কন্ট্রোল সিস্টেম অকেজো করে দিয়েছে। এমনটা হওয়া অস্বাভাবিক বা অসম্ভব কিছু না, কারণ সামরিক বা বেসামরিক প্রতিটি বিমানে অসংখ্য মুভিং পার্টস থাকে। ফ্লাইংয়ের সময় এগুলো ক্ষয় হয়। এমন অনেক ছোট পার্টস আছে যা উড্ডয়নকালে অকেজো হওয়া মানে পুরো বিমানের ফাংশন অচল হয়ে যাওয়া। বেইমানের দল হয়তো এমন একটি স্পেয়ার যুক্ত করেছিল যা দেখতে নতুনের মতো, কিন্তু আসলে বানানোই হয়েছে বিমান অকেজো করার জন্য। কিংবা এমন কোনো ইলেকট্রিক্যাল জ্যামিং ডিভাইস যোগ করা হয়েছিল যার ফলে বিমানের ইলেকট্রিক্যাল সিস্টেম ম্যালফাংশন করে। ফলাফল প্লেন ক্র্যাশ। বিমানের প্রিফ্লাইট চেকিংও যেহেতু এসব গ্রাউন্ড ক্রুরা করে, সেহেতু তারা ইচ্ছে করে এসব ফল্টি স্পেয়ার বা জ্যামিং ডিভাইস থাকার বিষয়টি লগে অন্তর্ভুক্ত করেনি। আর ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে না পেরে পাইলট সেই বিমান নিয়ে আকাশে ওড়েন। এখানে উল্লেখ হয়েছে MiG-21 সিরিজের সকল স্পেয়ার পার্টস তৈরি হয় ডান্ডিয়ায়। সেখান থেকেই হয়তো ফল্টি পার্টস সাপ্লাই করা হয়ে থাকতে পারে। নর্মালি এ ধরনের ট্রেনিং ফ্লাইটের শিডিউল অন্তত 1 সপ্তাহ আগে ঠিক করা হয়। সো গ্রাউন্ড অ্যান্ড মেইনটেন্যান্স ক্রুদের জন্য ফ্লাইট শিডিউল জেনে নেওয়া কঠিন কিছু না, বরং এটা তাদের জানাই থাকে। সো ধরে নিতে পারি 21 তারিখের ফ্লাইং সর্টির কথা আগেই গুপ্তচরদের জানা ছিল। প্লেনের মেইনটেন্যান্স অ্যান্ড প্রি ফ্লাইট চেকিং এর সময় ত্রুটিপূর্ণ ফ্লাইট ইনস্ট্রুমেন্ট বা মেকানিক্যাল পার্টস বিমানে যুক্ত করে দেয় তারা। ফলে উড্ডয়নকালে নির্দিষ্ট সময় পর বিমানটি অকেজো হয়ে যায় আর ক্র্যাশ করে। এক্ষেত্রে দুর্ভাগ্য হল স্কুলের উপর গিয়ে পড়া। আরও একটি দুঃখের বিষয় হল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটি কুর্মিটোলা এয়ারবেস অর্থাৎ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের অ্যাপ্রোচ বরাবর। রানওয়ে টাচডাউন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। এরকম ক্রিটিক্যাল পয়েন্টে স্কুল স্থাপন করার সময় সিভিল এভিয়েশন থেকে বাধা দেওয়া উচিত ছিল। যাই হোক, একটি যুদ্ধ বিমানের হাজারো যন্ত্রাংশের 2টি মডিফাই করে প্লেন দুর্ঘটনা ঘটানোর মতো দক্ষতা প্রতিবেশী রাক্ষসদের আছে। ইসরায়েলের কাছ থেকে তারা এসব শিখেছে। আর আমাদের আর্ম ফোর্সেসে তাদের দালালদের ঢুকিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা নামের আরেক রাক্ষসী। 5 অগস্টের পর ডিজিএফআইয়ের কাজ ছিল সশস্ত্র বাহিনীতে স্ক্রিনিং করা। তা না করে তারা দেশপ্রেমিক সাবেক সেনা অফিসার এবং রাজনীতিবিদদের ফুটোই গন্ধ গুজে বেড়াচ্ছে। আর প্রাণ দিয়ে দাম দিচ্ছি আমরা। যতক্ষণ না ডিজিএফআই থেকে লীগপন্থী ছেলেদের লাত মেরে জেলে ভরা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কেউই নিরাপদ না। বাই দ্য ওয়ে, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্লেন ক্র্যাশ স্যাবোটাজ হবার সম্ভাবনা 100%। আমি আগেই বলেছি এমপির পোস্ট ধর্তব্য কোনো বিষয় না, কিংবা সেটা অত গুরুত্বপূর্ণও না। কিন্তু এমপির পেজ ডিলিট করে দেওয়ার পর আমার ধারণা বিশ্বাসে পরিণত হয়েছে। 3 জন অ্যাডমিনের একজন থাকতো অজ্ঞাত লোকেশনে, মানে সে তার লোকেশন হাইড করে রেখেছিল। এর কারণ সম্ভবত সে আমাদের প্রতিবেশী একটি দেশে বাস করে। যতই হাইড করুক না কেন, একটু এফোর্ট দিলেই হাইড করা লোকেশন বের করে ফেলা যেত। তাই সে তার লোকেশন গোপন রাখার জন্য পেজ ডিলিট করে দেয়। ওদিকে দুর্ঘটনার সময় মাইলস্টোনের ছাত্রদের আর্মির কতিপয় অফিসার শাসায় যেন মৃতের আসল সংখ্যা তারা প্রচার না করে। বিমানটি ইনফ্লাইট থাকাকালে পাইলট তৌকির কন্ট্রোল রুমকে জানান যে তার প্লেন অকস্মাৎ আনরেসপন্সিভ, অর্থাৎ হঠাৎ করেই কোনো সাড়া দিচ্ছে না। মনে হচ্ছে তা উপর থেকে পড়ে যাচ্ছে। বিপদ বুঝে তিনি তা হাতিঝিল ও রামপুরা এলাকার আকাশ থেকে সরিয়ে এয়ারপোর্টের রানওয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
আকাশপথে এটি ৩-৪ মিনিটের দূরত্ব। ইঞ্জিন অফ থাকার পরও প্লেন গ্লাইড করে অনেক দূর যেতে পারে, মানে ডানার উপর ভর করে খানিকটা উঠতে পারে। আর পাইলটরা চেষ্টা করেন এই সময় এবং সুযোগ কাজে লাগিয়ে বিমানকে জনমানবহীন এলাকায় নিয়ে যেতে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি সেটাই করেছেন। এয়ারপোর্টের রানওয়ে ছাড়া ঢাকার এই অংশে কোনো ফাঁকা জায়গা নেই। যেহেতু প্লেনটি সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল, সেহেতু ছোটখাটো ফাঁকা জায়গায় ক্র্যাশ করানোর ফলাফল উল্টো হতে পারে। তাই তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন রানওয়েতে নেয়ার। আল্লাহ ওনাকে সফল করেননি। এই 3টি ইস্যু বিবেচনা করে আমার একটা কথাই মনে হচ্ছে, তাহলে এটা সম্পূর্ণ একটা স্যাবোটেজ। ক্র্যাশের পর জন অসন্তোষ সৃষ্টির জন্য হতাহতের আসল সংখ্যা গোপন করে সেনাবাহিনী। সেনাবাহিনী বলতে স্পেশালি ডিজিএফআই। সেদিন ডিজিএফআই ফিল্ডে কয়েকজন এজেন্টকে পাঠায়। তারা ছাত্রদের উপর চড়া হয় যেন নিহতের আসল সংখ্যা গণমাধ্যমে বলা না হয়। বিষয়গুলো ইন্ট্রিগিং না? যাই হোক, মিলিটারির হায়ার কমান্ডে সরিষার ভূত আছে, যারা এই দেশবিরোধী নেটওয়ার্ককে সচল রেখেছে, এবং এজন্যই একটি ইঞ্জিনিয়ার্ড প্লেন ক্র্যাশের বিষয়ে আমরা আগে থেকে টের পাইনি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।